Subscribe to Question Mark Films and press the bell icon for all the latest video updates. $1.5 লাখ বস, শুধু আসতেই। আর যেতে ধরে নে ওই 1.2 লাখ, সব মিলিয়ে 2.5 লাখ। পুরোটাই গর্তে চলে যাবে যদি এদের মধ্যে একজনও না আসে। তোর মতো তো বাসে উঠলাম বা ওই শিয়ালদা থেকে মৈত্রীতে চাপলাম আর দেশ অদল বদল করে ফেলতে পারি না। হ্যাঁ সেই তো এটাও আমার দোষ। তুমি শালা প্যারিসে পড়ে থাকবে স্নান না করে কোলন লাগিয়ে তাতে আমার দোষ। আর এমনিতেও 25 বছর স্নান না করে তো অনেক সাবান আর শ্যাম্পুর খরচ পকেটস্থ করেছো। মনে কর ইন্টারেস্ট সমেত এয়ারলাইন কোম্পানি চার্জ করে নিয়েছে। এই প্রথম দুজন যারা দেশ, কফি হাউস এবং জমিয়ে আড্ডা ত্যাগ করে চলে গেছিল যে যার নিজের গন্তব্যে। প্রথমজন একটি গ্লোবাল অ্যাডভার্টাইজমেন্ট সংস্থার হয়ে বিজ্ঞাপনের ছবি আঁকবে বলে, এবং দ্বিতীয়জন বিবিসির সাউথ ইস্ট এশিয়া রিজিওনাল অফিসের করেসপন্ডেন্ট হয়ে ঢাকাতে। যথাক্রমে দুজন, নিখিলেশ ও মইদুল। দুজনেরই বয়স 51। সেদিনও তারা সবার প্রথম ছিল, আজও তারাই প্রথম। 25 বছর আগে এরা দুজনেই জয়নিং লেটার প্রায় একই সাথে হাতে পায়। তখনই তারা ঠিক করে 25 বছর বাদে ঠিক 21শে ফেব্রুয়ারি যেখানেই যে থাকুক না কেন, কাজ সেরে সবাই যেন ঠিক সেখানেই এসে যোগ দেয়, স্মৃতির কফি হাউসে। ভাষা দিবসের আন্দোলনেই তাদের সবার দেখা, তাই 21শে আবার ফিরে আসা। যদিও এখন 3 জন আসা বাকি। মধুল, 4:10 হয়ে গেল তো, কেউ আসবে তো? মানে আদেও মনে আছে তো সবার? 25 বছর আগেকার কথা। আমার তো আজকাল 25 মিনিট আগের কথাই মনে থাকে না। আসুক না আসুক, কথা ছিল 7:30 পর্যন্ত অপেক্ষা করবার, করতে তো হবেই। আর ওটাকে সেনাইল ডিমেনশিয়া বলে, ডাক্তার দেখা। হ্যাঁ কি? আরে দেখ তোর ডেমেনশিয়া, 7:30 অবধি এই গরমে বসে থাকতে হবে। সে কি রে, সিগার? হ্যাঁ, তুই আবার কবে থেকে সিগার ধরলি রে? কাস্ত্রো দিয়ে গেল কদিন আগে, পিওর কিউবান। হবে নাকি একটান? You might be the first South Asian journalist to grab a Pulitzer, but a cigar from Castro? কিউবাতে শুনেছি তোদের জাতিকে ফায়ারিং স্পটের সামনে দাঁড়াতে হয় ফিডেলের সিগারের দাম জানতে চাওয়ার জন্য। দেখি দেখি। বাবা রে, কি স্ট্রং রে! হ্যাঁ, একটা নেই লাংস গুলোকে নিয়ে বিপ্লব করছে। থাক বাবা, তুমি টানো, এই বয়সে এসব আর সহ্য হবে না। আরে এক প্যাকেট 4 মিনিট জোগাড় করতে পারো নি? এই হ্যাঁ, ঠিক বলেছো তো বস। পাওয়া যায় নাকি আজকাল? এখনো পাওয়া যায় এসব? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যায়। তুই ঢাকায় থাকিস, এটা জোগাড় করতে পারিস না আজকাল? আরে আরে একদম ভুলে গেছিলাম। এই এই নিখিল, ওই দেখ ওটা সুজাতা না? তুই দেখি। হ্যাঁ, এই তো মনে হচ্ছে রে। ডাক দেখি, এদিকে ডাক 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 দেখি। সুজাতা, এই সুজাতা, এদিকে এদিকে এদিকে। সুজাতা এসে পৌঁছেছে, হাতে এলভি ও চোখে রেব্যান। স্যান্ডেলটাও খুব সম্ভবত বেরোমোডা। আর শাড়ি সাব্যসাচী। সত্যি লাখপতি স্বামী তার। সবার কাছে এই দীর্ঘ সময় সুজাতার বয়সটুকুই পাল্টেছে মাত্র। সত্যি কি তাই? আর কেউ না জানুক, অন্তত সুজাতা হয়তো সত্যিটা জানবে। আরে নিখিলদার মইদুলদা না?
আমি সত্যি ভাবতে পারিনি তোমরা আসবে। আমরা দুজনে সবার আগে এসেছি, কিন্তু আমরাই ভাবছিলাম সবাই বোধহয় ভুলে গেছে, বুঝলি। মইদুল মিয়া তো 3টে চুরুট শেষ করে ফেললো এই চিন্তা। আরে আরে ছাড় তোর কথা, আয় আয় বস বস। তারপর আছিস কেমন? ভালো আছি গো। ফ্লাইটে ওঠার পর থেকেই ভাবছি যে ধুর, আদৌ কেউ আসবে না, আমি আর রমাই ট্যাং ট্যাং করতে করতে যাচ্ছি। ভেবেছিলাম একবার জাস্ট ঢু মেরে প্রিন্সেপ ঘাটের ওদিকটা ঘুরে আসবো দুজন মিলে। যাকগে, ভালোই হয়েছে। বাহ, এটা তো সেই টেবিলটা গো, যেটা আমরা রোজ দখল করতাম, তাই না? দারুণ। তা রমা কই? রমা? রমা রয় না, মানে ওই ও তো এখনো, কি রে মইদুল, তুই দেখেছিস নাকি ওকে? কই না তো, আমি আর তুই তো সেই 3:30 থেকে রয়েছে এখানে। হ্যাঁ, কি বলছো? দেখনি মানে? ও তো আমায় জানিয়েছিল যে আজকের তারিখটা ওর মনে আছে, ও নাকি দুর্গাপুর থেকে একাই চলে আসবে। তাহলে কি আবার? তাহলে আবার কি রে সুজাতা, সব ঠিক আছে তো? শেষে কি তাহলে আমার জন্য ওর কোনো, উফ, না না, এটা কেমন ভো ভো করছে। সুজাতা প্লিজ পরিষ্কার করে বল, ইজ এভরিথিং অলরাইট? হ্যাঁ, সবটা খুলে বল প্লিজ। কিভাবে বলি, আই মিন, রমা খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যায়নি গত 10-12 বছর। তোমাদের বোধহয় মনে আছে, একজনের সাথে ওর সম্পর্ক ছিল, অঞ্জন। ইয়েস, একদম মনে আছে। একবার দুবার তো আমাদের আড্ডার মাঝেও এনেছিল ছেলেটা, টুকটাক গান বাজনাও করতো নাকি। সো হোয়াট হ্যাপেন্ড? ওদের তো প্রায় বিয়ে পাকাপাকি হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ একদিন অঞ্জন একটা অফার পায়, ওর কোন জামাইবাবু মারফত হোয়াট এভার, একজন ব্রিটিশ ইন্ডিয়ান মিলেনিয়ারের ক্রুজ ট্রিপে 3 মাস কাজ করার। মোস্টলি ওই গান করা বা কখনো ড্রিঙ্ক সার্ভ করা, কাজ বলতে এই একদমই ট্রিভিয়াল। প্রথমে অঞ্জন ঠিক করে যাবে না, কিন্তু 3 মাস ছুটি কাটানোর বিনিময়ে যে টাকাটা দিচ্ছিল, সেটা হয়তো অঞ্জন এখানে থাকলে 3 বছরও রোজগার করতে পারতো না। সেই জন্য রমা ওকে কার্যত ইনসিস্ট করে যেতে। অঞ্জন যায়, কাজ করে, চিঠি আসে, মাঝে মাঝে ফোনও করতো। 3 মাস পেরিয়ে যায়। অঞ্জন আজ ফিরবো কাল ফিরবো করতে থাকে, কিন্তু এরই মাঝে হ্যাঁ, এরই মাঝে চিঠি আসা, টেলিফোন আসা হঠাৎ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় মানে? হোয়াট ডু ইউ মিন বন্ধ হয়ে যায়? হ্যাঁ, বন্ধ হয়ে যায়। জাস্ট লাইক দ্যাট, এভরিথিং স্টপড। উইথ দ্যাট, টাইম ফর রমা অলসো টুক এ হল্ট। তারপর মাঝে সাঝে কয়েক মাস বাদে বাদে কিছু চিঠি আসতে থাকে অ্যাড্রেসে, কখনো নরওয়ে, কখনো সুইজারল্যান্ড, পোল্যান্ড। রমা তখনও এক একটা চিঠির অপেক্ষায় দিন গুনত, তবে সেটাও শেষে থেমে যায়। শেষ চিঠিটা পায় জাপান থেকে। রমা আজও বলেনি আমায় কি লেখা ছিল সেটায়, শুধু এটুকু বলতো, বারবার বলতো, অঞ্জনের তাহলে এবারও বেলার সঙ্গে লাল নীল সংসারটা আর করা হলো না। নিখিল ও মইদুল দুজনের মুখ আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে আসে। একসাথে যেন কয়েকশো অগ্নিবাণ তাদের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। প্রথমে ডিসুজা, তারপর এবার কি তবে রমাকেও তাদের হারাতে হবে? ট্রমাটা বোধহয় রমা সহ্য করতে পারেনি। চোখে নিমেষে ওরকম প্রাণবন্ত মেয়েটা, তারপর টানা 12 বছর রমাকে 3 বার অ্যাসাইলামে ভর্তি করতে হয়েছিল, 2 বার রিহ্যাবে। কিন্তু আজ যদি ওর কিছু হয়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সুজাতা, একবার ওই দিকটা তাকা, ওই ওই শেষের টেবিলটা দেখতো, ওটাই কি? হ্যাঁ, ও মা, ওই তো রমা, ওখানে একা বসে আছে কেন?
রমা ওদের সবার মধ্যে সবচেয়ে ছোট। 46 বছর বয়সী রমার জীবনে সুখের দিনগুলো হাতে গুনে বলে দেওয়া যায়। অ্যাসাইলাম থেকে শেষবার বেরোনোর পর নিজের বাবার বাড়ি দুর্গাপুরে গিয়ে কিছুদিন একটা নাটকের দলও করে। এখন সে শুধুই বাড়িতে থাকে, সারা রাত জেগে ছাদে বসে থাকে। কখনো নিজের মনেই গান করে, কখনো শেক্সপিয়ার বা ইবসেনের নাটকের সংলাপ গড়গড় করে বলতে থাকে। এত কিছুর পরেও 25 বছর আগে দেওয়া কথাটা ঠিক তার মনে ছিল। রমা যে, চিনতে পেরেছিস তো আমায়? আমি নিখিল দা। আর আর এই যে মইদুল। একা একা বসে আছিস কেন? বোর হয়ে গেছিস নিশ্চয়ই। 3 মাস অ্যাসাইলামে সলিটারি কনফাইনমেন্টে ছিলাম। বোর্ড হওয়া আমার বিলাসিতা। হ্যাঁ, ভালোই আছি। বাবা মা ভালো আছে? ডিভোর্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল চল, এবার আমাদের সঙ্গে চল, আমাদের পুরোটা টেবিলে বসবি। তুই এভাবে একা একা কতক্ষণ বসে আছিস রমা? তোর খিদে পেয়েছে না? কিছু তো অর্ডারও করিসনি দেখছি। আমার তো খিদে পায় না। চারজন একসাথে এসে বসল। এ কথা সে কথা চলতে থাকলো। জানা যায় নিখিল এসে 2টো বিয়ে। প্রথমজন খাঁটি ভারতীয় হলেও দ্বিতীয়জন কিন্তু একেবারে মাদমোয়াজেল। মইদুলের স্ত্রী রেড ক্রসের ডাক্তার, তাই এখন আফ্রিকাতে। মইদুল নিঃসন্তান। আর নিখিলেশের একটি ছেলে দ্বিতীয় পক্ষ থেকে। সুজাতাটাও নিজের পরিবারের কথা, জীবনের কিছু ওঠা পড়ার কথা বলতে থাকলো। তার এক ছেলে এক মেয়ে, দুজনেই এমএনসিতে কর্মরত। রমা এই সবের মধ্যেও পাথর হয়ে রয়েছে। তার চোখ ভরা কথা নেই, ডিসুজার মতো, কিন্তু সে একেবারেই নির্বাক শ্রোতা। বিকেল গড়াচ্ছে, কলেজ ছুটি হওয়া পড়ুয়াদের ভিড়ে গম গম করছে চীনা কফি হাউস। সুজাতা কেবল এন্ট্রান্সের দিকে দেখছে, তার অপেক্ষায়। এরই মাঝে তাহলে এবার একটু গলা ভেজানো যাক নাকি? আরে দে রে দে, কেউ অর্ডারটা দে। মনে হচ্ছে না তো আর কেউ আসবে বলে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কি বলিস তোরা? নে ওয়েটারকে ডাক তাহলে। বাবা, ওয়েটার! আমাদের মধ্যে কে কিভাবে অর্ডার করতো মনে নেই? এই রমা, নে তো সেই পেটেন্ট স্টাইলে অর্ডারটা করতো। রমা কিন্তু এখনও চুপ করে রয়েছে। তার চোখের মণি দুটো অস্থির হয়ে দাপাদাপি শুরু করেছে। সুজাতা বুঝতে পারছে। আচ্ছা আচ্ছা, থাক নিখিল দা, ওকে আর জোর করো না। ওর বোধহয় শরীরটা ভালো নেই, আমি বলে দিচ্ছি। ও দাদা, এদিকে। হ্যাঁ লিখুন, 4টে কফি আর চিকেন স্যান্ডউইচ। 5টা, আর 5টা কফি, একটা ব্ল্যাক, শিগগিরি। আরে বাস, কহেন কবি দুঃখী দাস, এতক্ষণে আসা হলো। ইস, আর একটু হলেই আমাদের কবিতা পাঠের জন্য অন্য কাউকে ভাড়া করে আনতে হতো। এই বয়সে কবিতা পাঠের জন্য লোক ভাড়া? খাড়া করার লোক ভাড়া কর হারামজাদা। ইস, ছ্যা 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 ছ্যা। তো জিভটা এখনো না ভদ্র হলো না রে অমল। মানে বাঁচালো তার হার্ড বাস্ক একেবারে তুই। অমলদা, ভালো আছো? হ্যাঁ রে, ভালো আছে। তা তোর মুখটা এরকম শুকনো কেন? নকুলদানা খাবি নাকি? অমল একটা চেয়ার টেনে বসলো ঠিক সুজাতার মুখোমুখি। সে কি যেন তড়িঘড়ি তার পার্স থেকে খোঁজার চেষ্টা করছে। অমল এক ঝলক ওর দিকে দেখে বলল, একজন তো দেখছি হঠাৎ কয়লা খনি খুঁড়তে শুরু করেছে পার্সে। কি বলিস? আসানসোল রানীগঞ্জ বাদে কলেজ স্ট্রিটেও একটা নতুন কয়লা খনির খোঁজ পাওয়া যাবে কি আজকে? We were expecting you at this meet 40 minutes ago. Strange, because I didn't want to be here 40 minutes ago. তাহলে এখন ঢং করতে এলে কেন? কি করব বলো, তোমার ঢং দেখবার খুব ইচ্ছে হলো। রবীন্দ্র সদন আজকাল খোড়া চলছে কি না? উফ, তোরা থামবি? জাস্ট স্টপ।
শালা 25 বছর বাদে দেখা হয়েছে, তাও ঝগড়া। তুই তুই বল দুঃখী দাস, এত রোগা হয়ে গেছিস কেন? আর চুল সব কই? হ্যাঁ, তোকে তো দেখছি দুঃখী দাস থেকে এবার সকাল বলে ডাকতে হবে। ব্যাপার কি? আরে আর বলিস না, আই ওয়াজ ইন এ রিলেশনশিপ উইথ এ ডিমান্ডিং বিচ। খালি বলে জিদানের মতো চুল রাখো, কত সহ্য করা যায় বলতো? সাফ করে দিলাম একেবারে। তা কি নাম এই ডিমান্ডিং মহিলা? লাং ক্যান্সার। কি আবোল তাবোল বকছিস? বলতে বলতে কি বলে ফেলিস তার কোনো সীমা পরিসীমা নেই বল। আরে এ কি তোরা চড়ছিস কেন? হতে পারে না নাকি? ডিজিজটা তো অনেস্টি বা সেভিয়ার কমপ্লেক্স নয় রে বাবা, সামান্য ক্যান্সার। তাও 3 বার ফিরে ফিরে এসেছে, আমি 3 বারই রিজেক্ট করেছি। বড্ড নাচর বান্দা। এই তুই ছ্যাবলামিটা বন্ধ করতো, আর কি করছিস সেটা না। একবারও আমাদের সাথে যোগাযোগ করলি না কেন? At least তুই তো জানতিস যে আমি প্যারিসে রয়েছি। একটা ফোন, চিঠি কিছু করে কি জানানো যেত না? দেখ, তোরা কিন্তু খামোখা চন্ডাল হচ্ছিস। আরে ওটা 2 বছর হতে চললো, রিমিশনে রয়েছি। শোন, I hope it stays that way. But if আল্লাহ না করুক যদি আবার ইমার্জ করে, don't think twice to call us, please. So we can smash it like the Galacticos, right? বেশ, আমি কিন্তু তবে জিদান, হ্যাঁ? তোরা দুজন বেকহ্যাম আর রোনাল্ডো হতে পারিস। ইতিমধ্যে কফি ও স্যান্ডউইচ হাজির। যদিও সেই দিকে আর কারোর মন নেই। তাদের বন্ধুর এই কঠিন অসুখের কথা শুনে থেকে নিখিলেশ ও মইদুল নিজেদের ক্ষমা করতে পারছে না। রমা আলতো করে আনমনে চুমুক দিল, অমলও স্যান্ডউইচে একটা কামড় দিল। কিন্তু সুজাতা? তোমরা ওর জন্য এত চিন্তা কেন করছো? লুক অ্যাট হিম, কি খারাপটা আছে? মুখের ভাষা এখনো রেজার শার্প রয়েছে। দিব্যি দাঁড়িয়ে আছে, লোকের সেভিয়ার কমপ্লেক্স পয়েন্ট আউট করছে। জানি না কফি হাউস এ বছরে কতটা চেঞ্জ হয়েছে, কিন্তু তোমাদের কবিটা কিন্তু একই রয়ে গেছে, তাই না? রেডিয়েশন থেরাপি আর ওর সাইড এফেক্ট বাদে সত্যি দিব্যি আছে। একটা কবিতা কোথাও ছাপা হয়নি এখনো, পায় সস্তা চপ্পল, হাতে বাবার ঘড়ি, আর সেই ছোট্ট বইয়ের দোকান নিয়ে একদম এক হয়েছি। ইয়েস, প্যাথেটিক অ্যান্ড মিজারেবল। আহা সুজাতা, what is this? অমল, তুই চুপ কর প্লিজ। What on earth is this turning out, huh? বেশ বেশ, মাফ করো। সত্যি তো, আমার মতো একটা এরকম প্যাথেটিক লুজার কি করে আজকের দিনটা নষ্ট করতে পারে, তাই না? Brilliant. Isn't it, Moidul da? Have a look at this bloke. So this is what the 25 years reunion is all about, huh? এইটা দেখার জন্য আমি মুম্বাই থেকে ইকোনমিতে ফ্লাই করে এলাম। Can't believe this. মাফ করবেন রানী রাসমণি, আপনাকে ইকোনমিতে আসতে হলো। সত্যি খুব দুঃখিত। উফ, কি সুখের জীবন না! বড় লোক স্বামী, দামি জুতো, গগলস, গাড়ি, দামি সমস্যা। তোমার মতো ঝঞ্ঝাহীন জীবন পেতে গেলে ঠিক কি করতে হবে বলো তো? তুমি এটা বলতে পারো না। তুমি কি আদৌ জানো আমার উপর দিয়ে কি যাচ্ছে? What I am going through? Do you have the slightest of idea? তা আমি কি কোনো বোনাস পাবো ইফ আই অ্যাক্ট লাইক এ কেয়ার? গড ড্যাম ইট! সুজাতা আর নিজেকে সামলে রাখতে পারছে না। ঠিক যেমন বর্ষা নামে, অমলের কথাগুলো ঠিক সেইভাবে ঝরছিল তার উপর। দামোদর ভিজতে ভিজতে যেমনি উপচে পড়তে চায়, আশেপাশে সব ধ্বংস হয়ে যাওয়ার ভয়ে নিজেকে আঁকড়ে রাখে শেষ পর্যন্ত। সুজাতাও চেষ্টা করেছে, প্রাণপণ চেষ্টা করেছে, পারেনি। You pathetic excuse for a human being. কথা বলতে বলতে এসে দাঁড়িয়ে পড়ছে, তার চোখ লাল হয়ে এসেছে, নিঃশ্বাস যেন হাফ তুলে বাঁচতে চাইছে। আজকে কি মনে হচ্ছে জানো তো? হ্যাঁ, সত্যি সত্যি তুমি এটা ডিজার্ভ করো। আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি এটা মেনে নিতাম যে আই ডিজার্ভড ইট। আই ডিজার্ভ দিস ডিজিজ। কথাটা শেষ করেই যেন জ্ঞান ফিরল সুজাতার। সে বুঝতে পারছে
যে কথাগুলো এখন তার মুখ থেকে বেরোলো, মানুষ হয়তো নিজের চরম শত্রুকেও বলবার আগে দুবার ভাববে। নিখিলেশ বা মইদুল কেউ আর কোনো কথা বলল না। নিখিলেশ মাথা নিচু করে কপালে হাত দিয়ে রইল। মইদুল টেবিল ছেড়ে রাস্তার দিকে জানলার কাছে দাঁড়িয়ে আবার চুরটা ধরালো। রমা এক নজরে চেয়ে রয়েছে বাইরের দিকে। এমন সময় অমল মুচকি হেসে মাথাটা আলতো করে দুলিয়ে টেবিল ছেড়ে বেরিয়ে গেল। নিখিলেশ অমল দাঁড়া বলে ডাকতেই সুজাতা এক ঝটকায় উঠে দাঁড়িয়ে অমলের কাছে গেল। জীর্ণ প্রায় কফি হাউসের সিঁড়িতে বসে রয়েছে অমল। ঠোঁটে জ্বলছে একটা সিগারেট, দামি নয়, অত্যন্ত বিনয়ী একটা টান। সুজাতা তার পাশে এসে দাঁড়ালো। কতদিন নিজের কাছে জমিয়ে রেখেছিলাম, আজ ধরিয়ে ফেললাম, বুঝলি। 5 দিন টানা কাশির সাথে রক্ত ওঠার পর যখন ডাক্তার দেখাতে যাই, ভেবেছিলাম সামান্য কিছু হবে হয়তো। সেদিন মেডিকেল কলেজের বাইরে থেকে কিনেছিলাম 2টো। একটা চেক আপের আগে শেষ করে ঢুকি, কিন্তু পরেরটা ধরানো হয়নি। সত্যি বলতে সাহস পাইনি, তাও রোজ সাথে করে নিয়ে ঘুরতাম। খালি মনে হতো চিন্তাবিহীন কোনো একদিন ধরাবো এটাকে, সত্যিকারের একটা সুখ টান দেব। সত্যি বোধহয় কিছু মানুষ আছে, তারা যা চায় তার ঠিক উল্টোটাই, তাই না রূপে? তুমি কেন এরকম করছো বলো তো? আমি এত অসহ্য কবে থেকে হলাম তোমার কাছে? আমার ভুলটা কি একটু বলবে? ও, আমি একজন বড়লোককে বিয়ে করেছি বলে? তো নিশ্চয়ই এটা জানো, সেটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। বাবা রেসের মাঠে সর্বশান্ত হয়ে এসেছিল। পাওনাদাররা রোজ এসে বিরক্ত করত, আমি মা বোন রাস্তায় বেরোলে টন্টিং করত। তখন এই রথিন বর্মণই কিন্তু আমাদের বাঁচিয়েছিল, কোনো দাবি দেওয়া ছাড়া। হ্যাঁ, কোনো দাবি ছাড়াই বটে। হ্যাঁ, আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু কখনো তার জন্য জোর খাটায়নি। আমাদের পরিবার তার কাছে ঋণী ছিল, আর বাবা মা দুজনেই এই বিয়েটা দেওয়া ছাড়া আর কোনো ঋণ শোধের উপায় দেখতে পাইনি। উই আর গ্রেটফুল টু দ্যাট ম্যান। আর আজ 24 বছর হয়ে গেছে, একদিনের জন্য কিন্তু মানুষটা আমাকে অসুখী রাখেনি। তুই ভুল করছিস রূপে। রতিনদাকে বিয়ে করেছিস বলে আমি কখনোই কিছু মনে করিনি। হ্যাঁ, একটা ক্ষত ছিল বই কি, হয়তো আজব। আফটার অল হি স্ন্যাচড অ্যাওয়ে মাই লিটল মিউজ। কিন্তু বিশ্বাস কর, আমি সত্যিই তোর বিয়ের কারণে। তাহলে কেন আমাকে সহ্য করতে পারছো না? জবাব দাও, আনসার মি ড্যাম ইট। তুই সত্যি জানিস না, এত কিছু বুঝিস, এটা বুঝতে এত সময় নষ্ট করছিস কেন? সব তো ঠিক চলছিল রে, বিয়ে করেছিলি, সুখের সংসার করছিলি, আমিও ধীরে ধীরে সব মেনে নিচ্ছিলাম। তারপর হঠাৎ এই ক্যান্সার, সেটাও আমি আমার মতো করে সামলে নিলাম। কিন্তু রথিনদার টাকার কাছে আমায় ঋণী করলি কেন? আমি তো বলিনি আমার চিকিৎসার খরচ দিতে। বলেছিলাম কি? হয়তো আমি জানতেও পারতাম না সেদিন যদি বর্দার তোকে লেখা চিঠিটা চোখে না পড়তো। এই জীবনে আমি একটা জঞ্জালের বেশি কিছু ছিলাম না, and you made me even worse. তো ঠিক এই একটা ভুলের জন্য তোর আর আমার যতগুলো স্মৃতি ছিল, যতগুলো মুহূর্ত ছিল, এখন সেই প্রতিটা মুহূর্ত আজ আমার রক্তে বিষের মতো দানা বাঁধে। বাঁধতে হয়তো একদিন এই মুহূর্তগুলোই আমায় ঠান্ডা ঘরে বন্দি করে দেবে। অমল প্লিজ, আমাকে তুমি ভুল বুঝছো। আমি তোমাকে কষ্ট দেব বলে বর্দার হাতে টাকাগুলো পাঠাতাম না। তোমায় কষ্ট মুক্ত করতে চেয়েছিলাম, কিন্তু আমারই বোধ হয়। যাও, নিজেকে বোঝাচ্ছিলাম, যা হয়েছে হয়ে গেছে। একদিন পারলে তোদের সব টাকা শোধ করে আসবো। আর সত্যি তো, রথিনদা কত লোকের উপকার করে, আমাকেও অন্যায় করেছে। কিন্তু শেষ আঘাতটা কোথায় পেলাম জানিস? যেদিন শুনলাম রথিনদার কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। তুমি কি করে? মানে এটা অস্বীকার করতে পারবি? আমাদের পাড়ার হারুদাকে মনে আছে নিশ্চয়, যার দোকানে দুজনে একসাথে বসে, যাকে তার ছেলে শঙ্কর তোর হাজবেন্ডের সিকিউরিটি এজেন্সিতে কাজ করত।
মাস 6 আগে ওর সাথে দেখা হতে জানতে পারলাম সেই এজেন্সিটাই নাকি লাটে উঠেছে। মালিক অপারেশনস এক্সটেন্ড করবে বলে অনেক টাকা তুলেছিল শেয়ার মার্কেট থেকে, কিন্তু 9/11-এর পর স্টক মার্কেট ক্র্যাশ করায় সর্বশান্ত হয়ে যায়। বাড়ি গাড়ি সব বন্ধক রেখে কর্মীদের কোনো রকমে 1 মাসের বেতন দিয়ে জেল এড়িয়ে ফেরার হয়ে যায়। এরপরেও বলবি না আমি কেন তোকে সহ্য করতে পারছি না? ও, এই ব্যাপার। তা সবটা যখন জেনেই গিয়েছো তখন তো হ্যাঁ, কথাটা সত্যি। আমরা বাড়ি গাড়ি সোনা গয়না সব হারিয়ে ফেলেছি। রথিন কখনো মালয়েশিয়া কখনো থাইল্যান্ড পালিয়ে বেড়াচ্ছে, টুকটাক ইনভেস্টমেন্ট করে 2 পয়সা তুলছে, কিছু আমায় পাঠাচ্ছে, বাকি নিজে চালাচ্ছে। বিগত 4 মাস আমি ওকে দেখিনি। টেলিফোনও ও হার্ডলি 2-1 বার করে, কল ট্যাপ হয়ে যাবার ভয়। আমি এখন আমার ছেলেকে নিয়ে এখানেই থাকি, এই শহরেই, গল্ফ গ্রিনে, ছোট্ট একটা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি। আর আজ অবশিষ্ট কিছু দামি মেটেরিয়ালে গায়ে এখানে এসেছি, বাসে ট্রামে চেপে। ডোন্ট ইউ থিঙ্ক আই ডিজার্ভ অল দিস? আই ডু, আই নো আই ডু। দিস ইজ মাই ট্রুথ নাও। এটাই আমার রিয়ালিটি, অ্যান্ড আই অ্যাম লিভিং উইথ ইট। অমল কিছু বলার শক্তি পেল না, এক দৃষ্টিতে চেয়ে রয়েছে তার পুপের দিকে। সুজাতা সিগারেটটা আলতো করে ওর হাত থেকে নিল, কয়েকবার টান দিয়ে সেটা মাটিতে ফেলে অমলের কাঁধে মাথা রেখে বলল, আমি আমি রথিনকে খুব ভালোবাসি অমল। আমি জানি। কিন্তু জানো তো, এই 24 বছরেও একটা রাতও এমন যায়নি যেদিন আমি তোমার কথা না ভেবে ঘুমাতে গিয়েছি। কেন বলো তো? টেলিপ্যাথির জোর তোপসে। এই বলে দুজনেই সামান্য হাসল। অমল তার পুপের চোখের জল মুছিয়ে দিতে থাকল। ঠিক তখনই খুব চেনা একটা গলায় বড্ড চেনা একটা গান শুনতে পেল। আওয়াজটা ভেসে আসছে খুব শৌখিন একটা গিটারের স্ট্রামিংয়ের সঙ্গে, ঠিক তাদের পাশের টেবিল থেকে। দুটো জীবনমুখী তরুণ যেন গানে তারতম্যে মাতিয়ে তুলেছে প্রবীণ কিছু ক্ষতবিক্ষত মনগুলিকে। पीछे पीछे सपनों के भागे, कभी देखो मन भी जागे। पीछे पीछे सपनों के भागे, एक दिन सपनों का राही चला जाए सपनों के आगे। कहा जिंदगी कैसी है पहेली, कभी ये हंसाए कभी रुलाए। जिंदगी कैसी है पहेली, कभी तो हंसाए कभी रुलाए। ছেলেটার গলাটা একদম। আর গিটারিস্টটাকে দেখ, স্টামিং এর প্যাটার্ন, স্টান্স সবই কেমন যেন। এ তো যেন একেবারে ওদের দুজনকেই দেখছি রে, এত মিল। 5টা সময়ের খাতায় খরচ হওয়া মন প্রাণ ভরে ওই দুজনের জীবন স্রোতের দিকে তাকিয়ে রইল, গান শুনল, স্মৃতিচারণায় নিমজ্জিত হলো একসঙ্গে সেই এক কফি টেবিলে। সবই তো হলো বুঝলি, শুধু 4 মিনিটটা কণ্ঠে জ্বালানো হলো। দেখেছ, দিস টেস্ট লেস লাইক আ কফি অ্যান্ড মোর লাইক আ হসপিস। পাঞ্চা হয়ে গেছে। এই আরেক রকম বলতো দেখি। নিখিলদা, এক যাত্রায় পৃথক ফলের আশা না করাই ভালো। সত্যি দেখো তো স্যান্ডউইচগুলোরও পর্যন্ত কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া বলে দিচ্ছি। এই যে দাদা। দাঁড়াও হে মইদুল মিয়া, একটু দাঁড়াও। এই বলে অমল উঠে গেল, শটান পাশের টেবিলে গিয়ে বসে পড়ল। মিনিট 2 হাত নেড়ে কি বোঝালো 2 তরুণকে, এবং যখন নিজের টেবিলে ফিরল সাথে ওদেরও নিয়ে এলো।
আলাপ করিয়ে দিই, প্রবোধ ও ব্যারি। গুড ইভিনিং। অমলবাবু বললেন আপনাদের নাকি আমার ও ব্যাডির জ্যামিং খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ইনভাইটিং আস ওভার। মাইন্ড ইফ ইউ সিট ডাউন? অ্যাবসলিউটলি নট। বসো। ট্রুলি ইউ হ্যাভ আ গুড অবিকল আমাদের একটি থ্যাংক ইউ সো মাচ। তবে ব্যাডির সাপোর্ট ছাড়া আমি আর কিছুই নই। ওর আঙুলে জাদু আছে। বাই দ্য ওয়ে, হোপ ইউ ডোন্ট মাইন্ড মি স্মোকিং। আপনাদের কারো চলবে? আমি কিন্তু চারমিনার খাই। সঙ্গে সঙ্গে ব্যারির বুক পকেটে থাকা মোবাইল ফোনটা বেজে উঠল। এক্সকিউজ মি প্লিজ। রিংটোনটা বাজতেই পাঁচজন মুচকি হাসলো একে অপরের দিকে চেয়ে। অমনি রমা এক হাত উঁচু করে বলল, বেয়ারা 7 কাপ কফি, 7টা স্যান্ডউইচ ও নির্ভেজাল আড্ডা এক্ষুনি লেখে আও। শেষমেশ সঠিক অর্ডার সঠিকভাবে পড়েছে। আর হ্যাঁ, আমি নিশ্চিত এসবের মধ্যে আপনারা নিশ্চয়ই ভাবছেন আমার পরিচয়টা কি। 5 বন্ধুর অন্তরের কথা, জীবনের অনুসংঘাতের কথা কি করে জানি? কি করে বলতে পারি কখন কে গুমড়ে মরছে, আবার কখন কে দুমুঠো খোলা আকাশের সন্ধান পেয়েছে? তাহলে বলি, 7টা পেয়ালা যেমন খালি থাকেনি, টেবিলও কি থাকে? আমাকে ঘিরেই তো চলতে থাকে কফি হাউসে সেই আড্ডা। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সে আজ আর নেই। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আর কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। তাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা।